মূল সমস্যাটা যে কোথায় সেটা আমরা জানি কিনা, মানে আমরা জানি কিনা সেটা একটা প্রশ্ন। আর আমরা যা জানি সেই জানাটা ঠিক কিনা সেটা আরেকটা প্রশ্ন। তো আমরা এই ধরনের আলোচনার মাঝে মাঝে কিছু সুযোগ পাই, মাঝে মাঝে বলা ভুল। আমরা 53 বছরের বাংলাদেশে 1971 একবার পেয়েছি, 90 একবার পেয়েছি, 2024 একবার পেয়েছি বড়ভাবে। 1971 বঙ্গবন্ধু সরকার যুদ্ধবিধ্বস্ত দেশে চূড়ান্তভাবে ফেল করেছে, তার দায় আমাদের টানতে হয়েছে একটা লম্বা সময় পর্যন্ত। 90 এসে রাজনৈতিক দলগুলো ফেল করেছে, আওয়ামী লীগও ফেল করেছে, বিএনপিও ফেল করেছে। এরকম আশাবাদের একটা জায়গা তৈরি হয়েছিল, এরকম আলোচনার একটা জায়গা তৈরি হয়েছিল। মানুষ মনে করেছিল যে এবার যদি না হয় আর হবে না, কিন্তু তারপরও সেবার হয়নি। একটা ধারাবাহিকতায় 24 এসেছে। এই এখন আবার আমাদের মনে হচ্ছে যে এবার যদি না হয় আর হবে না, এবার হতে হবে কিছু একটা। প্রবলেমটা কোন জায়গাতে, সমস্যাটা কোন জায়গাতে? এই যে একটু আগে যে কথা বলল ডেভেলপমেন্ট সেক্টরের কথা, এই প্রশাসনের যারা কাজ করছেন তাদের যেমন জবাবদিহিতার আওতায় আনা দরকার, জবাবদিহিতার আওতায় আসা দরকার, সেরকম সাংবাদিক হিসেবে আমারও জবাবদিহিতার আওতায় আসা দরকার। ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আসা দরকার। ধরেন বড় বা যে কোনো একটা প্রকল্প, সেটা ডেভেলপমেন্ট সেক্টরের হয়তো প্রকল্প, সেই প্রকল্পটি যখন মিনিস্ট্রিতে যায় বা সচিবালয়ে যায়, অধিকাংশের, সবার নয়, অধিকাংশের, তার মধ্যে কমপক্ষে একটা থাকে একবার বিদেশে যাওয়া। আপনি যেটা বললেন যে বিদেশে যেতে হবে একবার, ওইটা কি হয়? ওইটা ডেভেলপমেন্ট সেক্টর আপোস করেন, অথবা ওই প্রশাসনিক কর্মকর্তাদেরকে তিনি ঘুষ দেন, তারা ঘুষ দেন। কেন ঘুষ দেন? তাদের দিক থেকে একটা যুক্তি থাকে যে এটা যদি না রাখা হয় তাহলে এই প্রকল্পটা পাস হবে না। ক্যাপাসিটি বিল্ডিং, এটা দুই দিকের দায়। এই দায়টা শুধু আমলাতন্ত্রের নয়, এই দায়টা শুধু প্রশাসনের নয়, এই দায়টা একই রকমভাবে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করছেন তাদেরও। আমলা যাবেন, প্রশাসনের কর্মকর্তারা যাবেন, 2 জন 3 জন 4 জন 5 জন, একই রকমভাবে ডেভেলপমেন্ট সেক্টর থেকেও যাবেন 10 জন 15 জন 20 জন। তাদের প্রায় কারোরই কোনো কাজ নেই, এবং ওইখান থেকে ঘুরে এসে তাদের কোনো কাজে লাগে না। ডেভেলপমেন্ট সেক্টরেরও লাগে না, সরকারেরও লাগে না, প্রশাসনেরও লাগে না, কিন্তু বিদেশ ট্যুর হয়। আমরা গণমাধ্যমে 2-4টা সংবাদ দেখি যে পুকুর কাটা দেখতে নেদারল্যান্ডে যেতে চান, পুকুর সংস্কার দেখতে নেদারল্যান্ডে যেতে চান, 2-1টা এরকম সংবাদ দেখি। কিন্তু এই 2-1টা সংবাদের বাইরে আরও অসংখ্য ঘটনা থেকে যায়, কোথাও কোনো জবাবদিহিতার জায়গা নেই। ধরুন এই যে কি জনবিভক্তি বা জনহয়রানি, জনহয়রানি থেকে জনকল্যাণ। জনহয়রানিটা কি আর জনকল্যাণটা কি? কারণ এই মুহূর্তে বাংলাদেশের 5 আগস্টের পরে প্রশাসন স্থবির, সেখানে প্রায় কোনো কাজ হচ্ছে না। মানুষ গিয়ে ঘুরছে, কাউকে পাচ্ছে না। আমি বদলি হয়ে যাব অথবা আমি বদলি হয়ে গিয়েছি, কাজ করার কেউ নাই, দায়িত্ব নেওয়ার কেউ নাই। মানুষের কাজ কিন্তু হচ্ছে না, মানুষ ঘুরছেন। এর আগের পর্যায়টা কি ছিল? এর আগের পর্যায়টা ছিল টাকা না দিলে কাজ হয় না। সেখানে ডিসি ছিলেন, এসপি ছিলেন, প্রশাসনের সব কর্মকর্তা ছিলেন, টাকা না দিলে কাজ হয় না। আর এখন টাকা নিতে পারছেন না, কাজও করছেন না। এই যে টাকা নিতে পারছেন না বা টাকা নিতে ভয় পাচ্ছেন কিন্তু কাজও করছেন না, তার মানেটা কি? আগে আমাকে টাকা দিয়ে কাজ করিয়ে আমাকে হয়রানির মুখে পড়তে হচ্ছিল, আমার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছিল। আর এখন আমার হয়রানি কিন্তু যায় নাই, ওই কৃষকের হয়রানি কিন্তু যায় নাই, স্কুল মাস্টারের হয়রানি কিন্তু যায় নাই। 5 আগস্টের পরের কথা বলছি। ওকে কিন্তু এখন ঘুরতে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, কোথাও গিয়ে সে কাজ করতে পারছে না। তো এখন কোনটা জনকল্যাণ আর কোনটা তাহলে জনহয়রানি? আমি টাকা দিয়ে কাজ করার কাজ, টাকা দিলাম, কাজ করলাম, তো এখন মানুষ কি মনে করবে? মানুষ মনে করে হ্যাঁ আমার কাজই হচ্ছিল না, সেখানে আমি টাকা দিলাম, তো আমার কাজটা তো হলো। তো এই যে সিস্টেম, এই সিস্টেমের তো একটা মানে ওই যে বলে না যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা সিস্টেমেটিক মানে ভিত্তি পেয়ে গেছে, একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়ে গেছে। এখন সেই প্রাতিষ্ঠানিক ভিত্তি পাওয়া একটা দেশে
একটা গণঅভ্যুত্থান হয়েছে, মানুষ রক্ত দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তারপরে এসে আমরা এখন আলোচনা করছি যে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। কি রিফর্ম করতে হবে, কি সংস্কার করতে হবে, এটা কিন্তু আমরা জানি না। এবং যে ভাষায় রিফর্মের কথা আমরা বলছি, যে ভাষায় সংস্কারের কথা আমরা বলছি, এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আমাদের বাম রাজনীতি যে দেশে ফেল করলো, তার কারণটি হচ্ছে তারা সবাই খুব ভালো ভালো কথা বলেছেন, অত্যন্ত তাত্ত্বিক কথা বলেছেন। তাদের এক একটা লেখা পড়ে, এক একটা কথা শুনে, এক একটা বক্তৃতা শুনে সারা জীবন ধরে গবেষণা করা যায়, কিন্তু সাধারণ মানুষের উপরে, সাধারণ মানুষের ভেতরে তার কোনো প্রভাব তৈরি হয়নি। সাধারণ মানুষ ওই ভাষাটা বুঝতে পারেনি কখনো। আমরা যখন এসে এখন সংস্কারের কথা বলছি, তখন মানুষ দেখছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি টাকা নেওয়া বন্ধ করেছো, তা আমার কাজ তো হচ্ছে না। তখন এই সরকার দায়িত্ব নিয়েছে। আমরা কেউ কেউ বলছি, কেউ কেউ আলোচনা করছি যে কোনো কাজই তো হচ্ছে না, সরকার পারলো না, সরকার ফেল করলো, সরকার ব্যর্থ হলো। কিন্তু উল্টা দিক থেকে যদি চিন্তা করি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কি হয়েছে, কোনো রিফর্ম করতে পারেনি, ঠিক আছে, পারার কথাও নেই সময়ের মধ্যে, কিন্তু কাজটা কি হয়েছে খেয়াল করে দেখবেন। আমি তো একাডেমিশিয়ান নই, আমি একজন খুব সাধারণ সাংবাদিক, এবং সেই সাংবাদিকতার জায়গা থেকে, ছোটোখাটো জায়গা থেকে খুব সাধারণ কথা বলছি। সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে ব্যাংক থেকে টাকা জালিয়াতি, লুট, ঋণের নামে নেয়া, যা কিছুই বলি, সেটা বন্ধ হয়ে গেছে। আমরা যারা সরকারকে মূল্যায়ন করছি তাদের বিবেচনায় কিন্তু এটা নাই। সরকার দায়িত্ব নিল, দায়িত্ব নেয়ার পরে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যাওয়াটা বন্ধ হয়ে গেল। সরকার যেদিন দায়িত্ব নিয়েছে তার 2 দিন 3 দিনের মধ্যে এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে 800 থেকে 1000 কোটি টাকা তুলে নেওয়ার প্রক্রিয়াধীন ছিল। সরকার দায়িত্ব নিল, তুলতে পারলো না সেই 800 থেকে 1000 কোটি টাকা। তো এই যে পারলো না, এটা সরকারের একটা কৃতিত্ব, কিন্তু এটা সরকারের আমরা মূল্যায়ন করছি না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সংস্কারটা বা জনকল্যাণের জায়গাতে আমরা পৌঁছাবোটা কীভাবে? এখন পৌঁছানোর জন্যে কি জাদুমন্ত্র আছে আমি জানি না। ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের সবার চাওয়া, অদ্ভুত চাওয়া, খেয়াল করে দেখবেন আমাদের চাওয়াটা কি। একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। খালি এইবার নির্বাচন করলেই হবে না, এমন একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে যাতে আর কোনোদিন ফ্যাসিস্ট তৈরি না হয়। তার মানেটা কি? এমন একটা নির্বাচন তাকে করতে হবে, এমন একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে যাতে আর কোনোদিন রাতে ভোট না হয়। এটা কি জাদু? এটা কি জাদু মন্ত্র? আমরা আবার তাদের সময় দিতে চাই না, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। জুন জুলাইও নির্বাচন দিতে হবে, কেউ কেউ বলে মার্চ এপ্রিলে নির্বাচন দিতে হবে। আবার সরকারের দিকে যদি চিন্তাটা করি আমরা, তাহলে দেখব আপনি যে একজন সাধারণ নাগরিক, আপনি যে সরকারের দিকে তাকিয়ে একটু আশাবাদী হবেন, সেখান থেকেও আপনাকে এমন কোনো কিছু বলে না যেটা নিয়ে আপনি বলতে পারেন যে যখন বলে যে না এখনই নির্বাচন দিতে হবে, আপনি যে তার এগেনস্টে দাঁড়িয়ে কথা বলবেন, সেটা বলার জন্য আপনার জন্য মুশকিল, কারণ সরকার সেই জায়গা থেকেও আপনাকে আবার তেমন কোনো কিছু দেখাতে পারে না। তো এরকম একটা জায়গাতে আমরা আটকে আছি। এখন সেই আটকে থাকার জায়গা, আশাবাদের জায়গা এখনও আমাদের আছে, কিন্তু অনেকে বলবে যে আমি হতাশার কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে গতিতে আগাচ্ছি, যেদিকে আগাচ্ছি, দিন শেষে গিয়ে, সময় শেষে গিয়ে আমাদের খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা তৈরি করে যাবে বর্তমান সরকার, সেই সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে অনেক কম। অথচ ডক্টর ইউনূসের এই সরকারের সফল হওয়া মানে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি সফল হওয়া। কারণ 53 বছর মোটেই কম সময় নয়। আমরা যে জনসংখ্যাগত সুবিধায় আছি, সেই সুবিধাটা আমি কম বেশি আর 10 থেকে ম্যাক্সিমাম 15 বছর পাব। 15 বছর পর্যন্ত আমাদের সবচেয়ে সক্ষম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। তারপরে গিয়ে আমাদের সম্পদের জায়গায় দায় বাড়বে, মানুষ হয়ে যাবে তখন দায়। এখন মানুষ আমাদের সম্পদ, তখন হয়ে যাবে দায়। কিন্তু আমরা সম্পদটাকে কিভাবে কাজে লাগাবো সেই পরিকল্পনা আমাদের ওইভাবে নাই।
ধরেন আমরা একটা প্রশাসনকে ঠিক করব কিভাবে? ধরেন আমার পরিচিত একজনের ওয়াইফের কথা বলছি। তিনি যখন ইউএনও হলেন তখন পর্যন্ত আমরা জানতাম যে তিনি মানুষের কাছ থেকে ঘুষ না নিয়ে কাজ করেন। এটা কিছুদিন পর্যন্ত চলল। তারপরে গিয়ে গল্পটা শুনলাম এরকম যে তিনি যে টাকাটা নেন না, ঘুষের টাকা ভাগ হয় সেখানে। এটা কিন্তু একজন ঘুষ নেয় না, একজন যেটা ঘুষ নেয় সেটা সেখানে পর্যায়ক্রমে ভাগ হয়। ওইখানে কেউ কিন্তু আবার অবিশ্বাস্য রকমের একটা সাম্যতা তৈরি হয়েছে। ওসি যে ঘুষ নেয় সেটা আইজি পর্যায় পর্যন্ত একটা ভাগ হয়। অবিশ্বাস্য রকমের সাম্যতা, অবিশ্বাস্য রকমের প্রাতিষ্ঠানিক ভিত্তি। তো যে ইউএনের কথা বলছিলাম, কিছুদিন পর্যন্ত তিনি নিলেন না টাকা পয়সা। তারপরে গিয়ে শুনলাম যে না, তিনি এখন টাকা পয়সা নিচ্ছেন, খাম নিচ্ছেন। কেন নিচ্ছেন? যুক্তিটা হচ্ছে আমি যদি ওটা নেই তাহলে তো অন্য কেউ নেয়। আমি তো ওইখানে থেকে দুর্নীতি বন্ধ করতে পারছি না, আমার ডিসি ঘুষ খায়, আমার তার নিচে যারা আছে তারা সবাই সেই টাকার ভাগ পায়, টাকা নেয়। বালুমহল থেকে কত টাকা আসলো সেটার হিসেব করা হয়। আমি যদি টাকা নিয়ে না আসি বা আমি যদি সেখানে গিয়ে টাকা নিয়ে না আসার প্রক্রিয়া তৈরি না করি তাহলে আমার জন্য সমস্যা হয়। তা আমি প্রক্রিয়া করে এনে দিলাম আর সবাই মিলে ভাগ বাটোয়ারা করলো, আমার টাকাটা অন্যরা নিয়ে গেল, তা আমি এই জন্য আমিও নেই টাকাটা। এই যে এত সরল একটা অবস্থা আমাদের এই সোসাইটিতে আমরা তৈরি করেছি, সব কয়টা জায়গাতে এখানে যে কথাগুলো বললেন সবাই, সব কয়টা জায়গাতে এই প্রাতিষ্ঠানিক ভিত্তিটা তৈরি হয়েছে। এখন এর সংস্কার কিভাবে হবে? ওই যে আবুল মাল আব্দুল মুহিত আমাদেরকে বলেছিলেন যে আমলাদের বেতন বাড়িয়ে দিলাম, প্রশাসনের বেতন বাড়িয়ে দিলাম, কত 123% না কত। বেতন বাড়ানো নিয়ে আমার কোনো আপত্তি নেই, 123% বাড়িয়েছে, সেখানে 1023% বাড়ালেও আমার আপত্তি নেই। আমার যদি অর্থনীতি পারমিট করে এবং আমি আমার সরকারি কর্মচারীদের টাকা পয়সা বেশি দিব তাতে কোনো সমস্যা নেই। তিনি আমাদের বুঝিয়েছিলেন যে এই যে বেতন বাড়িয়ে দিলাম এখন দুর্নীতি কমবে, কাজের গতি বাড়বে। আব্দুল মুহিত জানতেন যে দুর্নীতি কমবে না বেতন বাড়ালে, কাজের গতিও বাড়বে না। তাহলে তিনি কেন বেরিয়েছিলেন? কেন তিনি রাজনীতির ওই যে রাতের বেলা প্রশাসন তার ভোট করে দিবে, নির্বাচন করে দিবে, সেই কারণে তিনি বেতন বাড়িয়েছিলেন। আমাদেরকে বলা হয়েছিল যে কাজের গতি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে সংস্কারটা কিভাবে হবে? আমার মনে হয় ডক্টর ইউনূস একসময় একবার কথা বলেছিলেন যে সরকারের কিছু করতে হবে না, শুধু পথের বাধাটা সরিয়ে দিলে হবে। জনগণ কাজ করবে, সরকার বা প্রশাসন যাতে আমাকে বাধা না দেয় সেইটা করতে হবে। তার মানে চিন্তাটা ওই রকম একটা ছোট জায়গা থেকে আসতে হবে। যদি সেই ছোট জায়গা থেকে আসে তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারবো। এবং একটা সিস্টেম যদি করে যাওয়া যায়, সেটা কোন প্রক্রিয়াতে করবে সেটা একটা ব্যাপার। বাট এই রকমের এই প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, স্থায়ী কোনো সমাধান এই প্রক্রিয়ার আলোচনায়, এই প্রক্রিয়ায় গঠন করে পাওয়া যাবে না। রাজনীতিবিদরা এসে কোনো সংস্কার করবে না। 53 বছরে করে নাই, তারা এখন এসে করবে না। আবার এই সরকার পুরোটা করেও যেতে পারবে না। কিন্তু অনেক ছোট জায়গা থেকে একটা প্রক্রিয়া যদি বলে যায় তাহলে গণমাধ্যম থেকে শুরু করে সবাই হয়তো একটা জায়গাতে একটা চাপ তৈরি করতে পারবে। তাছাড়া এই সংস্কার করে আমাদের ব্যাপক কোনো পরিবর্তন করা যাবে, আমি ঠিক এই জায়গাটাতে অত আশাবাদী মানুষ হতে পারছি না। জবাবদিহিতার আওতায় আনতে হলেও একটা সিস্টেম বা একটা ছোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি অগ্রসর না হতে পারি, তো আমার মনে হয় না যে এখানে আমরা খুব বেশি আশাবাদের কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারবো। ধন্যবাদ।